আসসালামু আলাইকুম। বিডিভিউজের বিশেষ আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুরভি দিবা। সারা দুনিয়ায় ঘটে যাওয়া নানা খবর নিয়ে আজকের আয়োজনটি তৈরি করেছেন ওয়াহিদ ফারুকী। ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে নতুন ইহুদি বসতি অনুমোদনের সিদ্ধান্তের বিরুদ্ধে কড়া ভাষায় নিন্দা জানিয়েছে ১৪টি দেশ। ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি সহ ইউরোপ ও উত্তর আমেরিকার এই দেশগুলো বুধবার এক যৌথ বিবৃতিতে জানায়, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা পশ্চিম তীরে ১৯টি নতুন বসতি অনুমোদন দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, জাপান, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন ও যুক্তরাজ্য একযোগে এই সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছে। বিবৃতিতে দেশগুলো স্পষ্টভাবে উল্লেখ করে, তারা যে কোনো ধরনের একতরফা দখলদারিত্ব বা ভূখণ্ড সংযুক্তির বিরোধিতা করে এবং বসতি সম্প্রসারণ নীতিকে শান্তি প্রক্রিয়ার জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখে। তাদের মতে, ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং ফিলিস্তিনি ভূখণ্ডে স্থিতিশীলতা নষ্ট করছে। একই সঙ্গে তারা সতর্ক করে দেয়, এমন একতরফা সিদ্ধান্ত গাজায় চলমান নাজুক যুদ্ধবিরতি দুর্বল করে দিতে পারে, যখন মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের জন্য চেষ্টা চালাচ্ছে। এর আগে রোববার ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ঘোষণা দেন যে সরকার নতুন বসতিগুলো অনুমোদন দিয়েছে। তিনি বলেন, এই সিদ্ধান্তের লক্ষ্য হল ভবিষ্যতে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথ রুদ্ধ করা। তার এই বক্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ ও সমালোচনার জন্ম দেয়। ১৪টি দেশ তাদের বিবৃতিতে ইসরায়েলকে আহ্বান জানায় যেন তারা এই সিদ্ধান্ত প্রত্যাহার করে এবং পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ বন্ধ করে। পাশাপাশি তারা আবারও দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি তাদের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। তাদের মতে, একটি ন্যায়সঙ্গত ও টেকসই শান্তির একমাত্র পথ হল এমন একটি সমাধান যেখানে ইসরায়েল ও ফিলিস্তিন দুটি গণতান্ত্রিক রাষ্ট্র পারস্পরিক শান্তি ও নিরাপত্তার সঙ্গে পাশাপাশি বসবাস করবে। উল্লেখ্য, ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর দখল করে নেয়। পূর্ব জেরুজালেমেও একই সময় দখল করে পরে তা সংযুক্ত করা হয়, যদিও আন্তর্জাতিক সম্প্রদায় তা স্বীকৃতি দেয়নি। বর্তমানে পূর্ব জেরুজালেম বাদে পশ্চিম তীরে প্রায় ৫ লাখের বেশি ইসরায়েলি বসবাসকারী রয়েছে। পাশাপাশি সেখানে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি বাসিন্দা জীবনযাপন করছেন। চলতি মাসের শুরুতে জাতিসংঘ জানিয়েছে, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের হার অন্তত ২০১৭ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এসব বসতি অবৈধ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় যে ট্রাম্প ক্লাস যুদ্ধজাহাজের ঘোষণা দিয়েছেন তা আধুনিক মার্কিন নৌবাহিনীর ইতিহাসের সবচেয়ে উচ্চাভিলাষী ও বিতর্কিত প্রকল্পগুলোর একটি। এই শ্রেণীর প্রথম জাহাজ ইউএসএস ডিফিয়ান্ট নাকি ৩০,০০০ থেকে ৪০,০০০ টন ওজনের হবে, যা বর্তমান আর্লি বার্গ শ্রেণীর ডেস্ট্রয়ারগুলোর তুলনায় প্রায় ৩ গুণ বড়। ট্রাম্পের দাবি অনুযায়ী এই জাহাজ হবে সবচেয়ে বড়, সবচেয়ে মারাত্মক ও সবচেয়ে বহুমুখী যুদ্ধজাহাজ এবং এটি গোল্ডেন ফ্লিট উদ্যোগের মাধ্যমে আমেরিকার সামুদ্রিক আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করবে। পরিকল্পনা অনুযায়ী ২০ থেকে ২৫টি জাহাজের নির্মাণের কথা বলা হয়েছে এবং প্রথম দুটি জাহাজের কাজ নাকি প্রায় সঙ্গে সঙ্গে শুরু হবে। প্রযুক্তিগতভাবে এই জাহাজে পারমাণবিক প্রপালশন ব্যবস্থার সম্ভাবনা রয়েছে, যাতে উচ্চ ক্ষমতার লেজার, রেলগান, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সিস্টেম চালানোর মতো বিপুল বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়। অস্ত্রভাণ্ডারে থাকবে হাইপারসনিক কনভেনশনাল প্রম্পট স্ট্রাইক ক্ষেপণাস্ত্র, বড় আকারের মিসাইল ম্যাগাজিন এবং পারমাণবিক সক্ষম সারফেস লঞ্চ ক্রুজ মিসাইল এন। ট্রাম্প এগুলোকে আগের যে কোনো যুদ্ধজাহাজের চেয়ে ১০০ গুণ বেশি শক্তিশালী বলে দাবি করলেও বিশ্লেষকরা এটিকে রাজনৈতিক বক্তব্য হিসেবেই দেখছেন। বাস্তব সমস্যা হলো সময়সীমা। ট্রাম্প বলেছেন, মাত্র ২.৫ বছরে জাহাজটি প্রস্তুত করা হবে, কিন্তু আধুনিক জাহাজ নির্মাণের বাস্তবতায় এটি প্রায় অসম্ভব। আজকের দিনে একটি সম্পূর্ণ নতুন শ্রেণীর যুদ্ধজাহাজের নকশা করতেই সাধারণত ৫ থেকে ১০ বছর লাগে।
কনস্টেলেশন ক্লাস ফ্রিগেট যা বিদ্যমান নকশার উপর ভিত্তি করে তৈরি সেটিও বহু বছর দেরিতে চলেছে। তুলনামূলক ছোট 15,000 টনের জুমওয়াল ক্লাস ডেস্ট্রয়ার বানাইতে লেগেছে 5 থেকে 7 বছর এবং তাতে ব্যাপক প্রযুক্তিগত ব্যর্থতা ও খরচ বৃদ্ধি হয়েছে। বর্তমান মার্কিন শিপইয়ার্ডগুলো মূলত পরিচিত ডিজাইনের জাহাজ ধীরে ধীরে উৎপাদনের জন্য উপযোগী। সেখানে 30 মাসে 30 থেকে 40,000 টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ বানাতে হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো জরুরি অবস্থা, 24 ঘণ্টা কাজ, সীমাহীন অর্থ এবং শ্রমিক ও সরবরাহ ব্যবস্থার বিশাল সম্প্রসারণ দরকার হবে। ইতিহাস দেখায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আইওয়া ক্লাস যুদ্ধজাহাজ দ্রুত বানানো গেলেও সেগুলো ছিল যান্ত্রিকভাবে অনেক সহজ। আধুনিক যুদ্ধজাহাজ সফটওয়্যার, সেন্সর, সাইবার সুরক্ষা ও জটিল অস্ত্র ব্যবস্থাপনার উপর নির্ভরশীল। তাই বাস্তবে যদি 2.5 বছরে তৈরি বলতে শুধু জাহাজের খালি কাঠামো পানিতে নামানো বোঝানো না হয়, তবে এত কম সময়ে একটি সম্পূর্ণ কার্যকর ট্রাম্প ক্লাস যুদ্ধজাহাজ নির্মাণ বর্তমান শিল্প সক্ষমতার বাইরে বলেই মনে করেন অধিকাংশ বিশেষজ্ঞ। অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের কড়া পাহারায় শতাধিক অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী প্রবেশ করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। জেরুজালেম ইসলামিক ওয়াকফের এক কর্মকর্তা আনাদুল এজেন্সিকে জানান, বুধবার সকাল ও জোহরের নামাজের পর মোট 109 জন অবৈধ বসতি স্থাপনকারী দলবদ্ধভাবে আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করে। তিনি জানান, পশ্চিম পাশের মরক্কান গেট দিয়ে ইসরায়েলি পুলিশের সুরক্ষায় এসব অনুপ্রবেশ ঘটে এবং তারা সেখানে প্রকাশ্যে প্রার্থনা ও তালমুদিক ধর্মীয় আচার পালন করে, যা আল আকসার ঐতিহাসিক ও ধর্মীয় স্থিতাবস্থার সরাসরি লঙ্ঘন। ওয়াকফ কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে এসব প্রবেশের বিরোধিতা করে আসলেও 2003 সাল থেকে ইসরায়েলি পুলিশ নিয়মিতভাবে অবৈধ বসতি স্থাপনকারীদের আল আকসা প্রাঙ্গণে ঢোকার অনুমতি দিয়ে আসছে। ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, 2022 সালের শেষ দিকে কট্টর ডানপন্থী রাজনীতিক ইতামার বেন গাভির ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী হওয়ার পর থেকে আল আকসায় এ ধরনের অনুপ্রবেশ ও উস্কানিমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শুধু বসতি স্থাপনকারীরা নয়, বরং বেন গাভির নিজে এবং অন্যান্য মন্ত্রী ও নেসেট সদস্যরাও একাধিকবার সেখানে প্রবেশ করেছেন, যা ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ আরও বাড়িয়েছে। মুসলমানদের কাছে আল আকসা মসজিদ বিশ্বের 3য় পবিত্রতম স্থান। অন্যদিকে ইহুদিরা এই এলাকাকে টেম্পল মাউন্ট নামে অভিহিত করে এবং দাবি করে যে প্রাচীনকালে এখানে 2টি ইহুদি উপাসনালয় ছিল। এই ভিন্ন ধর্মীয় দাবিকে ঘিরে স্থানটি দীর্ঘদিন ধরে উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে আছে। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নেয়, যেখানে আল আকসা অবস্থিত, এবং 1980 সালে পুরো শহরকে একতরফাভাবে নিজেদের সঙ্গে যুক্ত করে নেয়। তবে এই সংযুক্তিকরণ আন্তর্জাতিক সম্প্রদায় কখনোই স্বীকৃতি দেয়নি। ফিলিস্তিনিরা আশঙ্কা প্রকাশ করে বলছেন, আল আকসায় অব্যাহত অনুপ্রবেশ ও ধর্মীয় আচার পালনের মাধ্যমে ইসরায়েল ধীরে ধীরে বিদ্যমান স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টা করছে, যা পুরো অঞ্চলে নতুন করে সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। রাশিয়া আগামী 1 দশকের মধ্যে চাঁদে একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে, যা তাদের নিজস্ব চন্দ্র কর্মসূচি এবং রাশিয়া চীন যৌথ গবেষণা স্টেশনকে শক্তি যোগাবে। পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদকে ঘিরে বৈশ্বিক প্রতিযোগিতা যখন তীব্রতর হচ্ছে, তখন এই উদ্যোগকে রাশিয়ার মহাকাশ উচ্চাকাঙ্ক্ষার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। 1961 সালে সোভিয়েত মহাকাশচারী ইউরি গ্যাগরিন মানব ইতিহাসে প্রথমবারের মতো মহাকাশে পা রাখার পর থেকে মহাকাশ অনুসন্ধানে রাশিয়া নিজেদের শীর্ষ শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে গর্ববোধ করত। তবে সাম্প্রতিক দশকগুলোতে যুক্তরাষ্ট্র এবং ক্রমবর্ধমানভাবে চীনের তুলনায় রাশিয়া এই দৌড়ে পিছিয়ে পড়েছে। 2023 সালের আগস্টে রাশিয়ার জন্য একটি বড় ধাক্কা আসে, যখন তাদের মানববিহীন লুনা 25 মিশন চাঁদের পৃষ্ঠে অবতরণের চেষ্টা করতে গিয়ে বিধ্বস্ত হয়। একসময় মহাকাশযান উৎক্ষেপণে রাশিয়া যে অগ্রাধিকার ছিল, সেটিও এখন চ্যালেঞ্জের মুখে। বিশেষ করে ইলন মাস্কের নেতৃত্বে স্পেসএক্স উৎক্ষেপণ প্রযুক্তিতে বিপ্লব ঘটানোর পর। এই প্রেক্ষাপটে চাঁদে একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রাশিয়ার জন্য কেবল প্রযুক্তিগত নয়, বরং কৌশলগত গুরুত্ব বহন করে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত মহাকাশ সংস্থা রসকসমস এক বিবৃতিতে জানিয়েছে, তারা 2036 সালের মধ্যে চাঁদে একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে চায় এবং এই লক্ষ্যে
ল্যাভোচকিন অ্যাসোসিয়েশন নামের একটি মহাকাশ প্রকৌশলী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। যদিও রসকসমস সরাসরি পারমাণবিক শব্দটি ব্যবহার করেনি, তবে প্রকল্পে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক কর্পোরেশন রোসাটম এবং দেশের শীর্ষ পারমাণবিক গবেষণা প্রতিষ্ঠান কুরসাতভ ইনস্টিটিউট যুক্ত থাকায় এটি যে পারমাণবিক শক্তি নির্ভর হবে সে বিষয়ে বিশেষজ্ঞদের তেমন কোনো সন্দেহ নেই। রসকসমসের মতে এই বিদ্যুৎ কেন্দ্রের মূল উদ্দেশ্য হবে রাশিয়ার চন্দ্র কর্মসূচিকে শক্তি সরবরাহ করা। এর আওতায় চাঁদে রোভার পরিচালনা, একটি মানমন্দির স্থাপন এবং রাশিয়া চীন যৌথ আন্তর্জাতিক চন্দ্র গবেষণা স্টেশনের অবকাঠামো চালু ও টিকিয়ে রাখা অন্তর্ভুক্ত। সংস্থাটি বলেছে এই প্রকল্প এককালীন মিশনের যুগ পেরিয়ে দীর্ঘমেয়াদী ও স্থায়ী বৈজ্ঞানিক চন্দ্র স্টেশন গড়ে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রসকসমসের প্রধান দিমিত্রি বাকানভ জুন মাসে জানান, চাঁদে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এবং শুক্র গ্রহ অনুসন্ধান এই দুই লক্ষ্যই সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনার কেন্দ্রে রয়েছে। চাঁদের গুরুত্ব শুধু বৈজ্ঞানিক বা কৌশলগত নয়, এটি পৃথিবীর অক্ষীয় দোলন নিয়ন্ত্রণে রেখে জলবায়ুকে তুলনামূলকভাবে স্থিতিশীল রাখে এবং সমুদ্রের জোয়ার ভাটার জন্য দায়ী। পৃথিবী থেকে প্রায় 3,84,400 কিলোমিটার দূরে অবস্থিত এই উপগ্রহ মানব সভ্যতার জন্য বহুমাত্রিক গুরুত্ব বহন করে। চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনায় রাশিয়া একা নয়, যুক্তরাষ্ট্র একই পথে হাঁটছে। নাসা গত আগস্টে ঘোষণা করেছে তারা 2030 অর্থবছরের প্রথম প্রান্তিকের মধ্যেই চাঁদে একটি পারমাণবিক রিয়্যাক্টর স্থাপনের ইচ্ছা প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রী শন ডাফি সে সময় বলেন, চাঁদে একটি স্থায়ী ঘাঁটি গড়তে শক্তির বিকল্প নেই এবং এক্ষেত্রে যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে। তিনি স্বীকার করেন, চাঁদের দৌড়ে যুক্তরাষ্ট্র কিছুটা পিছিয়ে রয়েছে এবং দীর্ঘমেয়াদে মঙ্গল গ্রহে মানব মিশন পাঠাতেও চাঁদে টেকসই শক্তি অপরিহার্য। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী মহাকাশে পারমাণবিক অস্ত্র স্থাপন নিষিদ্ধ, তবে নির্দিষ্ট নিরাপত্তা ও পরিবেশগত মান মেনে চললে পারমাণবিক শক্তির উৎস ব্যবহার নিষিদ্ধ নয়। অতীতেও বিভিন্ন উপগ্রহ ও গভীর মহাকাশ মিশনে সীমিত আকারে পারমাণবিক শক্তি ব্যবহৃত হয়েছে, তবে চাঁদে স্থায়ী বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এই প্রযুক্তির একটি নতুন মাত্রা। অনেক মহাকাশ বিশ্লেষক চাঁদকে ঘিরে ভবিষ্যতে এক ধরনের লুনার গোল্ড রাশ বা চন্দ্র সম্পদ দখলের প্রতিযোগিতার পূর্বাভাস দিচ্ছেন। নাসার হিসেব অনুযায়ী চাঁদে প্রায় 10 লক্ষ টন হেলিয়াম-3 থাকতে পারে। এটি একটি আইসোটোপ যা পৃথিবীতে অত্যন্ত দুর্লভ এবং ভবিষ্যতে ফিউশন শক্তির জন্য সম্ভাবনাময় জ্বালানি হিসেবে বিবেচিত। পাশাপাশি স্মার্টফোন, কম্পিউটার ও উন্নত প্রযুক্তিতে ব্যবহৃত বিরল ধাতু যেমন স্ক্যান্ডিয়াম, ইরিট্রিয়াম এবং 15টি ল্যান্থানাইডও চাঁদে পাওয়া যেতে পারে বলে বোয়িংয়ের গবেষণায় উল্লেখ করা হয়েছে। এসব সম্পদ ভবিষ্যতে চাঁদকে শুধু বৈজ্ঞানিক গবেষণার কেন্দ্র নয়, বরং অর্থনৈতিক ও ভূরাজনৈতিক প্রতিযোগিতার মঞ্চে পরিণত করতে পারে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি গুরুত্বপূর্ণ নৌ শিপইয়ার্ড পরিদর্শন করে দেশটির প্রথম 8,700 টন ওজনের পারমাণবিক শক্তিচালিত কৌশলগত গাইডেড মিসাইল সাবমেরিন পর্যালোচনা করেছেন বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA জানিয়েছে। এই পরিদর্শনকে উত্তর কোরিয়ার নৌবাহিনীকে দ্রুত পারমাণবিকীকরণ এর পথে এগিয়ে নেওয়ার সুস্পষ্ট বার্তা হিসেবে উপস্থাপন করা হয়েছে। KCNA-র ভাষ্য অনুযায়ী বর্তমান নেতিবাচক নিরাপত্তা পরিস্থিতি মোকাবেলায় নৌবাহিনীর ভূমিকা নতুনভাবে সংজ্ঞায়িত করা প্রয়োজন, আর সে কারণেই জাহাজ নির্মাণকে কৌশলগত নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে। প্রকাশিত ছবিতে দেখা যায় বিশাল সাবমেরিনটির হাল প্রায় সম্পূর্ণ অ্যান্টি করোশন রঙে আবৃত অবস্থায় একটি সমাবেশ হলের ভেতরে রাখা হয়েছে। কয়েকটি ছবিতে কিম জং উনের সঙ্গে তার কন্যা জু এইকেও দেখা গেছে, যা সাম্প্রতিক সময় কৌশলগত সামরিক কর্মসূচিতে তার উপস্থিতির ধারাবাহিকতা নির্দেশ করে। সাবমেরিন পরিদর্শনের পাশাপাশি কিম নতুন গোপন আন্ডার ওয়াটার অস্ত্র সম্পর্কিত গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের অগ্রগতিও পর্যালোচনা করেন বলে KCNA জানায়। বিশ্লেষকদের মতে এই গোপন অস্ত্র কর্মসূচির ইঙ্গিত আসলে হায়েল সিরিজের পারমাণবিক অস্ত্রবাহী মানববিহীন
পানির নিচের যান বা ইউইউভি, যেগুলোকে উত্তর কোরিয়া আগে পারমাণবিক আক্রমণ ড্রোন হিসেবে বর্ণনা করেছিল। যদিও 2024 সালের শুরুতে কয়েকটি প্রদর্শনী পরীক্ষার পর এসব ব্যবস্থায় নতুন কোনো প্রকাশ্য পরীক্ষা ঘোষিত হয়নি। তবে 2025 সালের শুরুর দিকে একটি অস্ত্র প্রদর্শনীতে হাইল সিস্টেমের উপস্থিতি লক্ষ্য করা যায়। কেসিএনএ আরও জানায়, সাবমেরিন পরিদর্শনের দিনই কিম আগের দিন অর্থাৎ 24 ডিসেম্বর 2025-এ নতুন উচ্চতার দীর্ঘ পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা নিরীক্ষার তত্ত্বাবধান করেন। এসব তথ্য একত্রে তুলে ধরে উত্তর কোরিয়ার সামরিক আধুনিকায়নে বহুমাত্রিক চিত্র, একই সঙ্গে পানির নিচের সক্ষমতা, পৃষ্ঠতল নৌবহর এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন, কিম জং উন নৌবাহিনী পুনর্গঠন, নতুন ইউনিট প্রতিষ্ঠা এবং উন্নত আক্রমণাত্মক ব্যবস্থা সম্পন্ন আরও পৃষ্ঠতল ও সাবমেরিন জাহাজ দ্রুত নির্মাণের নির্দেশ দিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। কেসিএন এর বর্ণনায় এই কর্মসূচিকে সরাসরি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত করা হয়েছে। বিশেষ করে দক্ষিণ কোরিয়ার 2025 সালের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের সহায়তায় পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন উন্নয়নের পরিকল্পনাকে উত্তর কোরিয়া গুরুতর নিরাপত্তা হুমকি হিসেবে আখ্যা দিয়েছে এবং দাবি করেছে এতে আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়বে, যার পাল্টা ব্যবস্থা নেওয়া প্রয়োজন। উল্লেখ্য, উত্তর কোরিয়া প্রথমবারের মতো 2021 সালে প্রকাশ্যে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণের প্রতিশ্রুতি দেয় এবং 2025 সালের মার্চে এর প্রাথমিক নির্মাণের ছবি প্রকাশ করে, যা এখন দেশটির সামুদ্রিক পারমাণবিক সক্ষমতা গঠনের একটি নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।